নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আমি আজকে একটা মন ভালো করা গল্প নিয়ে হাজির হয়েছি। শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পোস্ট অফিসের পিয়ন ও তার মেয়ে। চমৎকার একটি গল্প, আপনারা শুনে দেখুন গল্পটা ভালো লাগে কিনা। গল্পটা ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইবের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, পোস্ট অফিসের পিয়ন ও তার মেয়ে। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধির নেশায় কৈলাসের চোখ দুটি স্তিমিত হইয়া আসিয়াছে। রামগতি নিজের মনে খুব হাসিতেছিল। কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ির নিচে চিবুক চুলকাইয়া সে রামগতির হাসিতে যোগ দিবার চেষ্টা করিল, কিন্তু নেশাটা আজ বড় ধরিয়াছে। রামগতির রসিকতাতেও হাসি আসে না। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করিয়াই সিদ্ধি খাওয়া, নহিলে সিদ্ধির নেশায় কৈলাসের কোনো দিন ঝোঁক ছিল না। তাড়ির কাছে কি সিদ্ধি, কিন্তু তাড়ি সে আজকাল আর খায় না। একদিন নেশার ঝোঁকে মেয়ে কালী তারার কানের মাকড়ি টানিয়া ছিঁড়িয়া ফেলার পর হইতে ছাড়িয়া দিয়াছে। পোস্ট অফিসের ছুটি থাকিলে বদনের দোকানে যাওয়ার জন্য বিকালের দিকে এখন তার পা সুরসুর করে। এক ভাঁড় তালের রস আর বদনের বউয়ের কড়া করিয়া ভাজা পেঁয়াজ বড়ার অভাবে দিনটা তাহার বৃথাই গেল মনে হয়। কিন্তু বদনের দোকানে যাওয়া আর তাহার হইয়া ওঠে না। কানের খানিকটা উঁচুতে আরেকটা ছেঁদা করিয়া কালী অবশ্য আবার মাকড়ি ধরিয়াছে, কিন্তু কানের কাটা অংশটুকু বেশ দেখিতে পাওয়া যায়। কৈলাস চাহিয়া দেখে আর অনুতাপ করে। মাকড়ি ছেঁড়ার রাত্রে কৈলাসের নেশার জগতের তিলটি তাল হইয়াছিল। কালী বিশেষ না চাচাইলেও তার মনে হইয়াছিল মেয়েটা বুঝি আর্তনাদ করিয়াই মারা যায়, এবং সেই ফেনানো উপলব্ধিটাই তার স্মরণ আছে। কাটা কানের জন্য কালী বিশেষ দুঃখ করে না, বলে, হোক গে বাবা, কান্নে ধুয়ে ধুয়ে জল খাবো কি, তোমার একটু কুস্বভাব তো শুধরালো। শুনিয়া কৈলাস খুশি হয়। সে যে আর তাড়ি খায় না, মেয়ের জন্য সে একটা বড় রকমের ত্যাগ ছাড়া আর কিছুই নয়। তবে ত্যাগটা বোঝে জানিলে নেশা না করার আফসোসে সে অনেকখানি সান্ত্বনা পায়। রামগতির জামাই মাখন একটা কালি পড়ার লণ্ঠন রাখিয়া গিয়াছে। তাহারই মৃদু আলোকে পরিমাণ ঠিক করিয়া কৈলাস আরও খানিকটা সিদ্ধি গিলিয়া ফেলিল। তারপর একটা অত্যন্ত দুঃখের হাসির সঙ্গে নিজের মনে তার মাথা নাড়ার কারণটা রামগতি কিছুতেই বুঝিতে পারিল না। রামগতি বলিল, আর কেউ না দাদা। কৈলাস বলিল, না, খাইলে ছাই হয়, না আছে তাড়ির গন্ধ, না আছে স্বাদ। তবু সে প্রায় রামগতির কাছেই সিদ্ধি খাইতে আসে। সর্পি হইতে বাদাম, পোস্তা আর সাদা চিনি আনিয়া দিয়া সবুজ শরবতকে বিলাসিতায় দাঁড় করানোর ব্যবস্থা করে। সিদ্ধি যোগায় রামগতি। তার জামাই মাখনের বাড়ি ময়মনসিংহের একটা মহকুমা শহরে। সেখানে মাঠে ঘাটে বিনা চাষেই সিদ্ধি গাছের জঙ্গল হইয়া থাকে। টিনের তোরঙ্গে কাপড়ের নিচে লুকাইয়া সে শ্বশুরের জন্য সিদ্ধি পাতা লইয়া আসে। নিজে না আসিলেও লোক মারফত পাঠাইয়া দেয়। আবগারি বিভাগের লোকেরা মদ, আফিং প্রভৃতি বড় বড় মাদক সামলাইতে ব্যস্ত, সুতরাং কাজটা মাখন আইন বাঁচাইয়া করে। মাখন নিজে কিন্তু কোনো নেশা করে না, কেবল তামাক খায়। সে ভারী শান্ত এবং সংসারী মানুষ। একা সে 87 বিঘা জমির আবাদ চাষ করে দেখে, আর বছরে 1,500 টাকার গুড়ের কারবার সামলায়। শ্বশুরকে সে বিশেষ ভক্তি করে এবং শ্বশুরের বন্ধু বলিয়া প্রতিবার আসা ও যাওয়ার সময় কৈলাসের পায়ে হাত দিয়ে প্রণাম করিতে ভোলে না। কৈলাস থাক থাক বলিয়া তার প্রণাম নেয় ও চিরজীবী হওয়ার জন্য আশীর্বাদ জানায়। তারপর রামগতির কাছে প্রাণ খুলিয়া মাখনের সঙ্গে নিজের গোয়ার গোবিন্দ জামাই সুবলের তুলনামূলক আলোচনা আরম্ভ করিয়া দেয়। সুবলকে সে চাষা বলে, গুন্ডা বলে, গেজেল বলে এবং আরও অনেক কিছু বলে। সুবলের নাই এমন অনেক দোষও সে তার ঘাড়ে চাপাইয়া দেয়। বার কয়েক বলিবার পর সুবলের সেই কাল্পনিক দোষগুলোতে তাহার বিশ্বাস জন্মাইয়া যায়। মেয়ের মতো মেয়ের সেই অপদার্থ জামাইটাও বেচারির সজ্ঞান মুহূর্তগুলিতে অধিকার করিয়া থাকে।
আজও সমস্ত সময়টা সে মাখনের সঙ্গে সুবলের মিলাইয়া দেখিতেছিল। সুবলের সঙ্গে প্রায় এক প্রকার সম্পর্ক রহিত করিয়া এবং কালীকে পাঠাইতে রাজি না হইয়া সে যে ভালোই করিয়াছে, এর সপক্ষে সমস্ত যুক্তিগুলি তার কাছে ক্রমেই পরিষ্কার ও অকাট্য হইয়া উঠিতেছিল। ভয় দেখিয়ে পত্র লিখেছে দাদা, এবার মেয়ে না পাঠালে ফের বিয়ে করবে। আমি বলি কর কর গে, তুই যটা পারিস। ওতে ভয় পাবার পাত্র কৈলাসধর নয়। একটা মেয়েকে সে রাজার হালে পুষতে পারবে। হঠাৎ ভয়ানক রাগিয়া, আরে তুই আগে গাজা গুন্ডামি ছাড়, মানুষ হ, তবে তো পাঠাবো মেয়ে। নিজের গর্ভধারিণী মায়ের গায়ে তুই হাত তুলিস, তোকে বিশ্বাস কি? এটুকু কল্পনা। রামগতি বলিল, মার গায়ে হাত তোলে নাকি? তোলে না, ওর অসাধ্য কর্ম আছে জগতে। মেয়ে কি আমি সাধে পাঠাই না দাদা, মেরে ফেলবে যে। প্রকৃতপক্ষে মেয়েকে স্বামীর ঘর করিতে না পাঠানোর কৈফিয়ত সে আগাগোড়া রামগতিকে দিয়ে যায়। সুবলের মেজাজটা বিশ্রী, অন্য দোষও তার কম বেশি আছে, কিন্তু মেয়ে পাঠানো চলে না এমন অজুহাত সেটা নয়। কিন্তু নিজে রাজা না হইলেও রাজকন্যার সঙ্গে কালীর বিশেষ পার্থক্য আছে বলিয়া কৈলাস মনে করে না, এবং মাখনের মতো রাজপুত্রগুলির একটাকেও সে যে কালীর জন্য সংগ্রহ করিতে পারিত না, এ কথাটাও সে ভুলিয়া থাকে। সে ভালোবাসে বলিয়াই সুবলের চেয়ে ভালো স্বামীর ভাগ্য কালীর অর্জিত হইয়া গিয়াছে, এরকম একটা ঝাপসা ধারণা বরং তার আছে। তবু মাঝে মাঝে সুবলের দোষগুলি তার কাছে সংসারের রোগ শোকের মতোই অপরিহার্য ও মার্জনীয় হয়ে ওঠে। কালীকে না পাঠানোর অনেকগুলি সমর্থনই কমজোরি হইয়া যায়। তখন সে আশ্রয় করে জামাইয়ের সঙ্গে তার মনান্তরকে। কালীকে নিতে আসিলে বিনা প্ররোচনায় সুবলকে সে এমন অপমান করে যে সুবলও তাকে অপমান না করিয়া পারে না। কৈলাস তখন পাড়া প্রতিবেশীকে ডাকিয়া জামাইয়ের মেজাজে দেখায়, তার গালাগালির সাক্ষী করে এবং সকলের সামনে জোর গলায় ঘোষণা করিয়া দেয় যে জামাই যতদিন জামাইয়ের মতন না আসিবে সে কোনো মতেই মেয়ে পাঠাইবে না। সর্পি পোস্ট অফিসের যে হেড পিওন, তার একটা সম্মান আছে, তার মেয়ে ফেলনা নয়। কালী ঘরের ভিতর থ হইয়া থাকে। এভাবে এত গোলমেলে কাজ কি বাবু? দিলেই তো হয় পাঠিয়ে, মারে যদি না হয় খাবই একটু মার। দাঁতে দাঁত ঘষিয়া সুবল সকলের কাছে তার একটা নালিশ জানায়। কৈলাস শুনিয়া খেপিয়া যায়। কালীকে ঘরের ভিতর হইতে হাত ধরিয়া টানিয়া আনিয়া চড়া গলায় জিজ্ঞাসা করে, চাস তুই চাস যেতে? বল, চেঁচিয়ে বল, সবাই শুনুক। কালী সুস্পষ্ট মাথা নাড়ে। সুবল সহসা কেমন ঝিমাইয়া পড়ে, আর তেমনভাবে কৈলাসের সঙ্গে কলহ চালাইতে পারে না। সকলকে শুনাইয়া অশ্রদ্ধেয় কথা বলিয়া ঘাড় উঁচু করিয়া সে চলিয়া যায়। সুবল যতক্ষণ উপস্থিত থাকে প্রতিবেশীরা তাকে এত বেশি ছিছি করে যে তার প্রতি কালীর পর্যন্ত একটা সাময়িক অশ্রদ্ধা জন্মিয়া যায়। সুবল চলিয়া গেলে তারা একটু সুর বদলায়, বলে যে জামাই যাই হোক না, মেয়ে না পাঠাইয়া উপায় কি। আরও বলে যে কালীর যখন বয়সের গাছপাথর নাই, তাকে আর এভাবে রাখা উচিত নয়। কাছের গ্রামটা খারাপ ছেলেতে ভর্তি, কালীর খারাপ হইতে কতক্ষণ। কৈলাস কটমট করিয়া ইহাদের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, নিজেই এক ছিলিম তামাক সাজিয়া টানিতে থাকে। একজন বয়স্কা বিধবা কথাটা আরেকটু স্পষ্ট করিয়া দেয়, হ্যালো কালী, সেদিন দুপুরবেলা বংশী কি করতে এসেছিল রে? তোর কাছে তার কি দরকার? কালী মুখ লাল করিয়া বলে, কবে মাসি? কৈলাস লাফাইয়া ওঠে, বলে, খুন করে ফেলবো না? যত্নের পিসির রোজ দুপুরে এসে বসে থাকে, জানিস তুই? কাতুর মা বলে, বসে থাকে না ঘুমায়, তুই দেখতে আসিস? আমি তো দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না বাবা। খানিক রাত্রে কৈলাস রামগতির কাছে বিদায় নিল। রামগতি হাঁকিয়া বলিয়া দিল, একটু তেঁতুল গুলে খেও দাদা, এরকম ভালো নয়। গ্রামের সন্ধ্যার পরেই রাত্রি। কানাই মোদি ইতিমধ্যে ঝাঁপ বন্ধ করিয়াছে। দোকানের সামনে বাঁশের বেঞ্চিতে কে চিত হইয়া শুইয়া আছে, মুখে তাহার বিড়ির আগুন। কানাইয়ের ভাই বংশী ছোড়া রোজ এমনি সময়ে এমনিভাবে ওখানে শুইয়া থাকে, আর থাকিয়া থাকিয়া বাঁশি বাজায়।
সুবলের মতোই অপদার্থ। কয়েকবার মুখ ফিরাইয়া কৈলাস জোনাকির মতো তার বিড়ির আগুনের জ্বলা নেবার চাহিয়া দেখিল। ছেলেদের এরকম ভাসিয়া বেড়ানো সে একদমই পছন্দ করে না। কানাইয়ের একেবারে দায়িত্ববোধ নাই। ভাইয়ের একটা বিবাহ সে এবার দিলেই পারে। মেয়ের বদলে বংশীর মতো ছেলেও যদি তার একটা থাকিত তবে কোনো ভাবনা ছিল না। এও কিন্তু কৈলাসের মনে হয়। পরের বাড়ি, পরের সংসার, পর মানুষের ছেলেকে ধরিয়া টানাটানি করে না, মমতার সঙ্গে অধিকারও থাকে। ছেলের বউ আনিয়া মেয়ের স্বাদ মেটানোও চলে। নিজের সন্তানকে নিজের কাছে রাখিয়া সকলের কাছে অপরাধী হইয়া থাকিতে হয় না। অন্ধকার পথে চলিতে চলিতে কৈলাসের ভয়ানক রাগ হইতে লাগিল। সংসারে এ কি অবিচার! সে তার মেয়েকে কোথাও পাঠাইতে চায় না। মেয়ে তার কোথাও যাওয়ার নামে ভয়ে অস্থির। তাদের দুজনকে পৃথক করিয়া দেওয়ার জন্য লোকের এত মাথা ব্যথা কেন? সে কারো ভালো মন্দে থাকে না, তার শান্তি নষ্ট করিতে লোকের এত উৎসাহ কি জন্য? প্রতিবেশীরা নিন্দা করে, সুবল আসিয়া দাবি জানায়। কিসের নিন্দা, কিসের দাবি? দেশে ঢের মেয়ে আছে। সুবল প্রতিবেশীর মেয়ে আনিয়া কষ্ট দিক। প্রতিবেশীদের ঘরে ভালো মেয়ে আছে, তাদের ভালো মন্দ লইয়া তারা মাথা ঘামাক, কথাটি কহিবে না। কিন্তু সে আর তার মেয়ে দুজনেই যখন বলতে অস্বীকার করিয়াছে, লোকের বলাবলিকে তারা গ্রাহ্য করে না, তাদের আর বিরক্ত করা কেন? গায়ের জোরে সকলে মিলিয়া তাদের দিয়া যা খুশি করাইয়া লইবে নাকি? রাগ আর তাহার কমিতে চায় না। নির্জন রাস্তায় নিজের মনে কৈলাস গজগজ করিতে লাগিল। নেশার মধ্যে তাহার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছে। রাস্তাটা ঝুলানো দোলনার মতো দুলিয়া উঠিতে চায়। গ্রামের সমতল পথে সে পাহাড়ি দেশের চড়াই উতরাই ভাঙিতেছে। তবু এমন জমজমাটে নেশার মধ্যেও তারই তৃষ্ণায় সে আহত। মেয়ের জন্য কত দুর্দশাই তার কপালে আছে কে জানে। এতেও লোকে মেয়ের উপরে তার অধিকার স্বীকার করিবে না। তারই তো বড় কথা। কালীর জন্য সুবল একটা ছোটখাটো ত্যাগও স্বীকার করুক দেখি, সে বেলা তার পাত্তা মিলবে না। অধিকার জাহির করিতেই সে মজবুত। এমনি মানসিক অবস্থায় বাড়ির উঠানে পা দিয়াই কৈলাস দেখিল মাধুরের দাওয়ায় কাত হইয়া তাহারই হুকায় সুবল পরম আনন্দে তামাক টানিতেছে। চিনিতে পারিয়াও সেখান হইতে কৈলাস হাঁকিয়া বলিল, কে? হুকা রাখিয়া সুবল নামিয়া আসিল, বলিল, আগে আমি। বলা নেই, কওয়া নেই, তুমি হঠাৎ বাড়ির মধ্যে ঢুকেছ কেন? সুবল ঠিক করিয়া আসিয়াছিল এবার সুর নরম করিবে, সহজে রাগিবে না। মাটির দিকে চাহিয়া সে বলিল, বাড়ির মধ্যে ঢুকবো না তো কোথায় যাব? শ্বশুরকে একটা প্রণাম ঠুকিবে কিনা সুবল তাহাও ভাবিয়া দেখিতেছিল। অভ্যর্থনার রকম দেখিয়া সে আর পারিয়া উঠিল না। কৈলাস বলিল, কোথায় যাবি তা আমি কি জানি, চুলোই যাবি। সুবল বলিল, এত রাগবার কারণটা কি হলো? মা নিতে পাঠালো বলে এসেছি বই তো নয়। কৈলাস বলিল, মা নিতে পাঠালো? তোর মা কে রে আমার মেয়েকে নিতে পাঠায়? যা, তুই বেরো আমার বাড়ি থেকে। সুবল অল্প রাগিয়া বলিল, বার করে দিচ্ছ যে তোমার বাড়ি থাকতে এসেছে কে? গাছতলা ঢের ভালো। যা, তবে গাছতলাতে যা। ফের আমার বাড়ি ঢুকলে তোর ঠ্যাং খোড়া করে দেব। ঠ্যাং অমনি সবাকার খোড়া করেছে, আমারও দুটো হাত আছে। প্রতিবারই এমন হয়। এবারেও তেমনিভাবে দুজনার সুর চড়িতে লাগিল। ভাষা রূঢ় হইতে অভদ্র এবং অভদ্র হইতে অশ্রাব্যে দাঁড়াইয়া গেল। মাত্রা কৈলাসেরই বেশি। সে বুঝিতে পারিয়াছিল যে আজ একটা হেস্তনেস্ত হইয়া যাইবে। সুবল শেষ মীমাংসা করিতে আসিয়াছে। আজ ওকে ফিরাইয়া দিতে পারিলে ও আর আসিবে না। শুধু আসিবে না নয়, কালীকে কোনোদিন পাঠানোও অসম্ভব করিয়া দিবে। বিধবা মেয়ের মতো তার কাছে থাকা ছাড়া কালীর আর কোনো উপায় থাকিবে না। মেয়েটা বাঁচিবে। খানিক পরে তাই কলহের পরিসমাপ্তির জন্য কৈলাস পা হইতে ছেঁড়া চটি খুলিয়া সুবলকে পটাপট কয়েক ঘা বসাইয়া দিল। উঠানে একটা বাঁশের বাতা পড়িয়াছিল, সেটা কুড়াইয়া লইয়া কৈলাসের মুখের উপর নির্মমভাবে কয়েকবার আঘাত করিয়া সুবলও প্রস্থান করিল। রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া উলুখড় কালী তাহার জীবনের দুই রাজার যুদ্ধ আগাগোড়া সবটাই চাহিয়া দেখিল। কৈলাসের আঘাত কম লাগে নাই।
মুখে 4-5টা কালো দাগ পড়িয়াছে, নাক দিয়া রক্তপাত হইয়াছে এবং খোঁচা লাগিয়া একটা চোখ বুজিয়া গিয়াছে। অনেক রাত অবধি তার নাক দিয়া রক্ত এবং চোখ দিয়া জল পড়িতে লাগিল। থাকিয়া থাকিয়া সে বলিতে লাগিল, দেখলি দেখলি কালী, আর একটু হলেই খুন করে ফেলত রে। মনে মনে সে নিশ্চিন্ত হইয়াছিল, সুবল আর আসিবে না। তাকে ক্ষমা করার কামনা কালীর মনে যদি কখনো জাগিয়া থাকে, এ ঘটনার পর আর জাগিবে না। বাপকে যে এমন করিয়া মারিয়া যায়, মেয়ে কি তাকে ক্ষমা করিতে পারে? এবার আর বুঝিতে পারা নয়। কালী নিঃসন্দেহে প্রমাণ পাইয়াছে যে সুবল মানুষ নয়, খুনে ডাকাত। ওকে এবার কালী ভয়ঙ্কর ঘৃণা করিবে। আত্মরক্ষার প্রবৃত্তি এবার তাকে কোনো মতেই ভুলিতে দিবে না যে বাপের কাছে থাকাই তার পক্ষে সবচেয়ে নিরাপদ ও মঙ্গলজনক। অথচ কালী ভয়ানক গম্ভীর হইয়া গিয়াছে, ভালো করিয়া কথার জবাব দেয় না। সুবলের বিরুদ্ধে সত্য মিথ্যা অভিযোগে সায় দিতে তার যেন আর তেমন উৎসাহ নাই। প্রথমটা কৈলাস অত খেয়াল করে নাই, শেষে মেয়ের ভাব লক্ষ্য করিয়া সে অস্বস্তি বোধ করিতে লাগিল। কথা কইছিস না যে কালী? কি বলবো বলো না। বাঁচলি? কি বলিস? ঝগড়াঝাটি ভালো লাগে না বাবু। দেখলি তো কিরকম কাণ্ডটা করে গেল। কৈলাস নিশ্চিন্ত হইয়া ঘুমাইল। একটা বিরক্তিকর ব্যাপার ঘটিয়াছে, শুধু এই জন্যই কালীর মন খারাপ হইয়াছে। সুবলের সঙ্গে সম্পর্ক চুকিয়া গেল বলিয়া নয়, কাল ওর মুখের মেঘ কাটিয়া যাইবে। যেমন করিয়া হাসিয়া খেলিয়া এত দিন এত কাল কাটিয়াছে, কাল আবার গোড়া হইতে তাহার শুরু। এবার আর বাধা পড়িবে না। কাল সে ওকে সতীশের হারমোনিয়ামটা আনিয়া দিবে। পাড়ার লোকে নিন্দে করে তা করুক, নিন্দে করা যাদের স্বভাব, নিন্দে তারা করিবেই। কালী আনন্দে শুধু নাচিতে বাকি রাখিবে। তার মতো অবস্থার লোক কে কবে 22 টাকা দিয়ে হারমোনিয়াম কিনিয়া দিয়াছিল, তাহার 1 মাসের মাহিনা। পরদিন সোমবার। সোমবার উখড়ায় মস্ত হাট বসে। অনেক দূর দূর গ্রামের লোক হাটে চিঠিপত্র সংগ্রহ করিতে আসে। সেখানে বড় বড় মহাজনদের নামে মোটা টাকার মানি অর্ডার ও ইনশিওর থাকে। চিঠির তাড়া হাতে চামড়ার ব্যাগ কাঁধে ঝুলাইয়া বেলা 10টার মধ্যে কৈলাসকে হাটে হাজির হইতে হয়। 1টা পর্যন্ত সেখানে সে চিঠি ও টাকা বিলি করে। সর্পির পোস্ট অফিস কাছে নয়, 5 মাইল পথ। পোস্ট অফিসের চিঠি ও টাকা হিসাব করিয়া গুছাইয়া লইয়া আরও কয়েক মাইল হাঁটিলে তবে উখড়ার হাট। কৈলাসের সকালে ওঠা দরকার ছিল, কিন্তু কালী তাকে কোনো মতেই ডাকিয়া তুলিতে পারিল না। উঠিতে সে বেলা করিয়া ফেলিল। সকালে তুলে দিলি না যে কালী? আজ হাঁটবার খেয়াল নেই? দিনকে দিন তোর যে কি হচ্ছে। তুমি উঠতে, রাঁধতে রাঁধতে যে কবার ডেকেছি তার ঠিক নেই। কৈলাসের রাগ হইয়াছিল, সে আরও কিছু বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ গত সন্ধ্যার কথা মনে পড়ায় সে এক নিমেষে গলিয়া জল হইয়া গেল। রাঁধতে যদি তোর এত কষ্ট হয় তো বল, তোর মাসিকে এনে রাখি। রাঁধতে আবার কষ্ট কিসের? মাসির ধাক্কা পোয়াতে পারবো না বাবু। কৈলাস খুশি হইয়া মনে মনে হাসিল, ভাবিল বাপের সেবার ভারটা সে মাসির উপরে কোনো মতেই ছাড়িয়া দিতে পারে না। সে স্নান করিয়া আসিল, পিড়িতে বসিয়া বলিল, আন রে কালী, চটপট আন। দেখেছ শালার রোদ্দুর, প্রাণটা যাবে। কালী বলিল, হুটোপুটি করা চলবে না বাবা, বসে খেতে হবে। বসে খাওয়ার সময় গড়াচ্ছে। কিন্তু কালী যে কাণ্ড করিয়া রাখিয়াছে, তাহাতে না বসিয়া খাইয়া তাহার উপায় রহিল না। ডাল আর আলু ভাতে খাইয়া সে নিত্য পোস্ট অফিসে যায়। আজ কালী নিমন্ত্রণ রাঁধিয়াছে। কখন যে এত সব করিল কে জানে। কৈলাস যা খাইতে ভালোবাসে তার কোনোটাই একরকম সে বাদ দেয় নাই। কলার পাতার বদলে আজ খাওয়ার ব্যবস্থা থালাতে। থালায় তরকারি সাজাইয়া কালী কুলাইয়া উঠিতে পারে নাই। এ কি করেছিস রে, তুই খেপেছিস কালী? একদিন কি ভালো খেতে নেই? এত কেউ খেতে পারে? না খাও তো আমার মাথা খাও। কৈলাস প্রাণপণে খাইল। মেয়ের এতটুকু শখের জন্য প্রাণ দিতে পারে। মেয়ে সাধ করিয়া রাঁধিয়াছে, সে খাইবে না? উঠানে রোদে ডুবিয়া গিয়াছে,
সেখানে ছায়া ফেলিয়া ফেলিয়া কালী তাহাকে পরিবেশন করিল। মাছের কালিয়া দিয়া জিজ্ঞাসা করিল, কেমন হয়েছে বাবা? বেশ হয়েছে, চমৎকার রেঁধেছিস কালী। কালীর পায়ের মলের আওয়াজটা বাড়িটাকে যেন জীবন্ত করিয়া রাখিয়াছে। সে একাকিনী ঘর ভরা। এ বাড়িতে তার অতগুলো ছেলে মেয়ে যে পটাপট করিয়া মরিয়াছিল, কৈলাসের কাছে আর তাহা শোকাবহ স্মৃতি নয়। এমনিভাবে ভাত বাড়িয়া দিয়া, এমনিভাবে মল বাজাইয়া হাঁটিয়া কালী তার জীবনে শোকের চিহ্ন রাখে নাই। তার গৃহের আবহাওয়া হইতে মৃত্যুর স্তব্ধতা মুছিয়া লইয়াছে। কটা ছেলে মেয়ে তার মরিয়াছে? দুটো, তাও তো 5-7 বছর বয়সে, এক যুগ আগে। তবু কালী না থাকিলে তাদের জন্যই কৈলাস শোকাতুর হইয়া থাকিত বই কি। খাওয়ার পর বসিয়া বসিয়া কৈলাস খানিক তামাক টানিল। বেলার দিকে তার নজর ছিল না। ধীরে সুস্থে খাকি কোট কাঁধে ফেলিয়া সে যাবার জন্য প্রস্তুত হইল। কালী ছলছল চোখে বলিল, এই রোদ্দুরে কি করে অদ্দূর যাবে বাবা? মেয়ের মমতায় মুগ্ধ হইয়া কৈলাস বলিল, জানিস কালী, তোর মা ঠিক অমনি করে বলতো। তারপর সান্ত্বনা দিয়া বলিল, 20 বছরের অভ্যেস, আর কি কষ্ট হয়। বলে, রোদে ঘুরে ঘুরে মাথার চুলে ছাইয়ের রং ধরে গেল। ধূসর মাথায় হাত বুলাইতে বুলাইতে কৈলাস বাহির হইয়া গেল। কালী বলিয়া দিল, গাছের ছায়ায় একটু জিরিয়ে জিরিয়ে যেও বাবা। মানুষের ছায়ায় যে জিরাইয়া জুড়াইয়া গেল, গাছের ছায়া দিয়া সে করিবে কি? 20 বছরের দুবেলা চেনা পথ, কাঠফাটা রোদে বোঝাই পেটে পথ চলিতে কৈলাসের মুখের হাসি কোনো মতেই মুছিয়া গেল না। চেনা মানুষকে দাঁড় করাইয়া সে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিল। যে ডাকিল দুদণ্ড বসিয়া তাহার কাছে তামাক খাইল। মেয়ে আজ তাকে কিরকম গুরুভোজ করাইয়াছে অনেক বাড়াইয়া তার বর্ণনা করিল। পোস্ট অফিসে পৌঁছানোর আগেই তার পেট কেমন করিয়া মাংস সন্দেশ আর নাম না জানা একটা ক্ষীরের খাবার হাজির হইয়া গেল। নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার অমন মেয়ে, তার কি বা আমি করলাম? এমন ঝকমারি কাজ মানুষ করে? পোস্ট অফিসে পৌঁছাতে তার দেরি হইয়া গেল। পোস্টমাস্টার বলিল, দিনকে দিন বড় নবাব হয়ে উঠছ যে হে কৈলাস। আগে মেয়েটার বড় অসুখ বাবু। পোস্টমাস্টার তার দুর্বলতা জানিতেন। একটু সুর নরম করিয়া বলিলেন, মেয়ের তো তোমার অসুখ লেগেই আছে। কৈলাস উৎসাহিত হইয়া বলিল, সাধে অসুখ লেগে থাকে বাবু, মনের কষ্টে। জামাই যে মানুষ নয়, ডেকে জিজ্ঞেস করে না। একদিন দুদিনের জন্য যদি বা আসে তো মেরে গাল দিয়ে ভূত ছাড়িয়ে দিয়ে যায়। মেয়ে আমার খায় না, দায় না, দিবারাত্রির কাঁদছে। অসুখ হবে না? দ্রুত পটু হস্তে সে চিঠির তাড়াগুলো গুছাইয়া নিতে লাগিল। গলা নামাইয়া বলিল, আপনার জামাইটি বেশ ভালো। আমায় সেদিন ডেকে বললে, কৈলেশ, অমন খাসা শাড়ি নিয়ে যাচ্ছ কার জন্য? আমি বললাম, মেয়ে পড়বে জামাইবাবু। গরিবের মেয়ে হলে কি হয়, মেয়ের আমার শখটি আছে পুরো মাত্রায়। জামাইবাবু হেসে কাপড়ের দাম জিজ্ঞেস করলেন। তারপর আমার হাতে টাকা গুজে দিয়ে বললেন, আমায় একজোড়া এনে দিও তো কৈলাস, লুকিয়ে এনো। পোস্টমাস্টারের মুখের দিকে চাহিয়া চোখ মিটমিট করিয়া কৈলাস রহস্যটা তাকে বুঝাইয়া দিল। দিদিমণির জন্য আর কি, তাই লুকিয়ে আনতে বলা। তোমার মুখে দাগ কিসের কৈলাস? কৈলাসের বকুনি থামিয়া গেল। সে সংক্ষেপে জবাব দিল, পড়ে গিয়েছিলাম। পোস্টমাস্টার সিন্দুক খুলিয়া টাকা বাহির করিয়া দিলেন। আজ ইনশিওর নাই, মানি অর্ডার কম। সই করিয়া টাকা লইয়া কৈলাস বলিল, আমায় গোটা কুড়ি টাকা দিন। এবার হবে না কৈলাস, বলিয়া পোস্টমাস্টার মাথা নাড়িলেন। কৈলাস কোমরের কাপড়ের ভিতর হইতে পোস্টমাস্টারের সামনে টেবিলের উপর রাখিল। বলিল, আগাম সুদ দিচ্ছি বাবু, দিন। মাইনে থেকে 5 টাকা করে কাটবেন, 4 মাসেই শোধ হয়ে যাবে। নতুন তো নয়। সুদের জন্য নয় হে। পোস্টমাস্টার টাকা দুটো আঙুলে তুলিয়া লইলেন, কিন্তু পকেটে ভরিলেন না। কি জানো, সাহস হচ্ছে না। কোন দিন ইন্সপেক্টর হুট করে এসে পড়বে, বলবে সিন্দুক খোলো, একেবারে ডুবে যাব তাহলে।
তোমার কি বলো? গায়ে তোমার আঁচড়টি লাগবে না? টানাটানি করবে আমাকে নিয়েই। মাথা নাড়িলেন। একটা টাকার জন্য অত বড় ভয়ানক দায়িত্ব নিতে পারবো না কৈলাস। হলো বাবু? কৈলাস অনিচ্ছার সঙ্গে একটা সিকি বের করে দিল। টাকা আর সিকিটা পকেটে ভরে পোস্টমাস্টার আবার সিন্দুক খুললেন। 20 টাকা বের করে কৈলাসকে দিলেন। কথা আর তিনি বললেন না, নীরবে কাজ করতে লাগলেন। একটু লজ্জা হলো বোধহয়, যত সামান্য। হাটে পৌঁছানো মাত্র কৈলাসকে ঘিরিয়া ভিড় জমিয়া গেল। তার মধ্যে এমন নরনারীর সংখ্যা অল্প নয়, একটি পোস্টকার্ড পাওয়ার জন্য যাদের জীবনে বিশেষ ঘটনা। তাদের আগ্রহ ও উত্তেজনা কৈলাসকে চিরদিনই বিশেষভাবে বিচলিত করে। চিঠি বিলানো সকলের প্রতি তারই যেন অনুগ্রহ। ধনীর দারোয়ানের কাঙালি বিদায় করার মতোই গর্ববোধ করে সে। ছেলেবেলায় কালী মাঝে মাঝে তার সঙ্গে হাটে আসত। কৈলাসের ইচ্ছা হয় কালীকে এখনও সঙ্গে করে নিয়ে আসে। সে এসে দেখে যাক হাট ভরা লোক কিভাবে তার বাপের পথ চেয়ে থাকে, তাকে কত খাতির করে, কত লোককে হাসায় কাঁদায়। অধর চিঠি পড়ে বলে, সুখবর এলো কৈলাসদা, যাবার সময় ফুটফুটি একটা কিছু তুলে নিয়ে যাও। বসন্ত চিঠি হাতে ধুলার উপর বসে পড়ে। তার চিঠির খবরে হরিদাসী হাটের কলরব ছাপিয়ে আর্তনাদ করতে থাকে। এসব দেখিলে কালী কিরকম আশ্চর্য হইয়া যায়। শেষ দুপুরে প্রাপ্য তরিতরকারি সংগ্রহ করে গামছায় বেঁধে কৈলাস পোস্ট অফিসে ফিরে গেল। গুমোট হয়ে দারুণ গরম পড়েছে। বিকালে ঝড় বৃষ্টি হওয়া আশ্চর্য নয়। হারমোনিয়ামটা আজ তালে কেনা হবে না, কিন্তু কালী 5 মিনিটের নোটিশে কাল তার মান রেখেছে। পুরস্কারটাও তাকে অবিলম্বে দেয়া দরকার। কাল পর্যন্ত ধৈর্য কৈলাস রাখিতে পারিবে না, অথচ দেরি করিয়া আসিয়া 5টার আগে কাজ হইতে ছুটি পাওয়া মুশকিল। সে শ্রান্তি বোধ করিতেছিল, তবু বেঞ্চিতে চিত হইয়া শুইয়া খানিক ঝিমনোর ইচ্ছা ত্যাগ করিয়া সে পোস্টমাস্টারের বাড়ির মধ্যে গেল। পোস্টমাস্টারের মেয়ে দাওয়ায় ছেলে কোলে করিয়া বসিয়াছিল। সে বলিল, কি কৈলাস? এই যে মাদুলির কথা বলেছিলে দিদিমণি, আজ গেলে সেটা পাওয়া যায়। পোস্টমাস্টারের মেয়ে সাগ্রহে বলিল, তবে তুমি আজকেই যাও কৈলাস। বাবু যদি রাগ করেন? আমি বলে রাখব। মাদুলি লইয়া পোস্টমাস্টারের মেয়েকে কৈলাস অনেকদিন ঠকাইতেছে। ঝিকন ফকিরের মাদুলি আনা সহজ কথা নয়। একবেলা নৌকায় গিয়ে 7 ক্রোশ হাঁটলে তবে ঝিকন ফকিরের আস্তানা। আজ কাল করিয়া কৈলাস মাদুলির দাম বাড়াইয়াছে। এবার একদিন আধ পয়সা দিয়া একটা মাদুলি কিনিয়া তার মধ্যেই গ্রামের জাগ্রত দেবতার পূজার ফুলের একটি শুকনো পাপড়ি ভরিয়া আনিয়া দিবে। বলিবে, দিতে কি চাই দিদিমণি, কত হাতে পায়ে ধরলাম, 5 শিকে লাগলো। না না, ও আর তোমাকে দিতে হবে না দিদিমণি, নিতে নেই গো, নইলে নি না। মাদুলির খরচ বলে নয়, আমার মেয়েকে সন্দেশ খাবার জন্য যদি দাও তবে বরং নিতে পারি। পোস্টমাস্টার যে 5 শিকে গালে চড় মারিয়া লইয়াছে সেটা ফেরত আসিবে। এই মিথ্যাচারের বিরুদ্ধে কৈলাসের বিবেকের কোনো প্রতিবাদ নাই। কালী ভিন্ন সংসারের আর সমস্ত মেয়ে তাদের কর্মফল ভোগ করিতেই ঝিকন ফকিরের মাদুলিতে তাদের কোনো উপকার হওয়া সম্ভব না। এইটুকু ছলনায় তবে ক্ষতি কিসের? মাদুলিতে দেবতার ফুল তো থাকবেই। সকলের মতো কৈলাসের আত্মপ্রবঞ্চনাতেও এমনি একটি সুন্দর শৃঙ্খলা থাকে। কালীর সম্বন্ধে তার আত্মপ্রবঞ্চনাও এমনি মনোহর। পোস্টমাস্টারের মেয়ের কাছে ঝিকন ফকিরের মাদুলির মতোই কালীর জীবনের সুবল অনর্থক। মঙ্গল দূরে থাক, এ দুটি মেয়ের দুঃখমোচন মাদুলি আর সুবলকে দিয়ে হইবে না। একজনের জন্য সে তাই অকারণে 7 ক্রোশ পথ হাঁটিতে রাজি নয়। আরেকজনকে পরের বাড়ি পাঠাইয়া শূন্য ঘরে বুক চাপড়াইতেও তার তেমন ইচ্ছা নাই। সতীশের বাড়ি পথে পড়ে না, একটু ঘুরিয়া যাইতে হয়। হারমোনিয়াম কিনিয়া বাহির হইতে অপরাহ্ন হইয়া গেল। রোদের তেজ কমিয়াছে, কিন্তু হারমোনিয়াম ঘাড়ে করিয়া পথ চলিতে কৈলাস শ্রান্ত হইয়া পড়িল। মনে হয় এতক্ষণে তার নেশা টুটিয়া গিয়াছে, কিন্তু নেশার সঙ্গে স্নেহকে সে ঝিমাইয়া পড়িতে দিবে কেন? সে জোরে জোরে পা ফেলিয়া চলিতে লাগিল। 1/2 মাইল গিয়াই সে হাঁপাইয়া পড়িল।
বাদ্যযন্ত্রের ভারে ঘাড়টা ইতিমধ্যে ব্যথা হইয়া গিয়াছে। পথের ধারে সে সেটা নামাইয়া রাখিল। পা দুটো বেজায় টনটন করিতেছে। বয়স যে 50 পার হইয়াছে সেটা আর অস্বীকার করা যায় না। এই ধরনের প্রমাণ আজকাল প্রায়ই পাওয়া যায়। বয়সটা কৈলাসের গুরুতর বিপদ। কালীর জীবনের অর্ধেক কাটিতে না কাটিতে তাকে মরিতে হইবে ভাবিতে কৈলাসের ভালো লাগে না। কালীর কি উপায় হইবে? কালীর ভার কে লইবে? সুবল লইতে পারিত, তার মৃত্যুর পরেও তো সুবল বাঁচিয়া থাকিবে। মৃত্যুর সংকেত মানিয়া মেয়েকে তার নিশ্চিন্ত দুঃখ দুর্দশার মধ্যে বিসর্জন দিতে হইবে নাকি? তার এত স্নেহ, এত কল্যাণ কামনা, এত ত্যাগ কোনো কাজে লাগানো যাইবে না? মাঝে মাঝে নেশার অবসাদের সময় কথাটা ভাবিয়া অসহায় আফসোসে কৈলাসের মাথা ঝিমঝিম করে। মরণে তার এমন নিশ্চিন্ত অবলুপ্তি যে কালীর ভবিষ্যৎ সম্বন্ধে কিছু পরিমাণে হওয়া যায় এমন একটা জোড়াতালি দেওয়া যুক্তিও সহজে আবিষ্কার করা যায় না। তবু বসিয়া বসিয়া সে জোড়াতালি দেয়, ভাবে সে তো আজই মরিতেছে না। 2-4 বছর গেলে সুবলের হয়তো পরিবর্তন হইতে পারে, সে মানুষ হইতে পারে, তখন কালীকে পাঠানো চলিবে। সে আরও ভাবে যে কালীকে লইয়া যাইবার জন্য সুবলের যেরকম আগ্রহ, তাতে এ আশা করা যায় তার মৃত্যুর পর মেয়েটাকে সে ফেলিবে না। তার সুবিধার জন্য কালীর প্রতি প্রেমকে সুবল 10-20 বছর বাঁচাইয়া রাখিবে, এটা কৈলাসের আশ্চর্য মনে হয় না। এই বিশ্বাস বজায় রাখার জন্য সে একটা যুক্তিও ব্যবহার করে। সুবলের সঙ্গে কলহ তার, কালীর তো কোনো অপরাধ নাই। কালী ছেলে মানুষ, বাপের ব্যবস্থা না মানিয়া তার উপায় কি? বাপের অপরাধে সুবল নিশ্চয়ই মেয়েকে শাস্তি দিবে না। তাছাড়া তার সম্পত্তি আর জমানো টাকা এবং কালীর মতো রূপে গুণে দুর্লভ বউয়ের লোভ সুবল কি সহজে ত্যাগ করিবে? 1/2 ঘণ্টা খানেক বিশ্রাম করিয়া কৈলাস উঠিয়া গেল। একটা লোক ধরিয়া তার মাথায় হারমোনিয়াম চাপাইয়া গ্রামের দিকে চলিতে আরম্ভ করিল। গ্রামের বাহিরে দেখা হইল বংশীর সঙ্গে। বংশী কহিল, কালীকে তাহলে পাঠিয়ে দিলে কৈলাস কাকা? হুঁ বলিয়া কৈলাস শঙ্কিত হইয়া রহিল। বংশী বলিল, সুবল গাড়ি খুঁজে হয়রান, সব গাড়ি গেছে হাটে, কোথায় পাবে গাড়ি? আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, কালী আমায় ডেকে বললে, বংশীদা একটা গাড়ি জোগাড় করে দাও না। আমি শেষে রামগতি কাকার গাড়িটা জুড়ে আনি, তবেই ওরা রওনা হয়। কৈলাস বলিল, দেখো দেখি কাণ্ড, আগে থাকতে গাড়ি ঠিক করে রাখবে তা নয়, সুবলটার একেবারে বুদ্ধি নেই। তোমার সঙ্গে দেখা হয়নি বলে কালী কেঁদেই অস্থির। কেন কাঁদল কেন? জ্যৈষ্ঠী মাসেই তো আমি ওকে নিয়ে আসবো। বংশী জ্ঞানীর মতো বলিল, তাতে কি শোনে কৈলাস কাকা? শ্বশুর বাড়ি যেতে মেয়েরা কাঁদবেই। হারমোনিয়ামটা তোমার নাকি? কার জন্য কিনলে? কার জন্য আবার? নিজের জন্য। খালি বাড়িতে কি করে সময় কাটাবো? ওটা বাজিয়ে প্যাঁপো করে যাব। তা তুই কোথায় যাচ্ছিস রে বংশী? সন্ধ্যার সময় এসে দুটো গান টান শুনি যাস তো। বাড়ি গিয়া জামা খুলিয়া কৈলাস তামাক সাজিয়া লইল। কালী পাড়ায় কোথায় গিয়াছে। তামাক খাইয়া সে স্নান করিল। চিনি খুঁজিয়া লেবু দিয়া শরবত করিয়া পান করিয়া রামগতির ওখানে গেল। রামগতি বলিল, কালীকে তাহলে পাঠাতে হলো কৈলাস দা? কৈলাস বলিল, হ্যাঁ দিলাম পাঠিয়ে। কালী 17ই পড়েছে, আর কি রাখা যায়? তবে এবার বেশি দিন রাখবো না, জ্যৈষ্ঠীর মাঝামাঝি নিয়ে আসবো, পাঠাবো একেবারে সেই পুজোর পর। রামগতি বলিল, ভালোই করেছ। মানুষের মন কি জানো দাদা, একেবারে আশ্চর্য। কালীকে পাঠাওনি বলেই হয়তো সুবল ওরকম হয়ে যাচ্ছিল, এবার বদলে যাবে। এতদিন কালীকে আটকে রাখা উচিত হয়নি। কৈলাস বলিল, অতটা বুঝতে পারিনি। সুবল আরেকটা বিয়ে করলে কি বিপদ হতো বলতো? কথাটা কৈলাস নিজেও অনেকবার ভাবিয়াছে। আজ রামগতির মুখে শুনিয়া সে শিহরিত হইয়া উঠিল। ভাগ্যে কালী তার পাগলামিতে সায় দিয়া নিজের সর্বনাশ করে নাই, গোপনে স্নেহ সম্মান দিয়া বাপের অপমান ও অবিবেচনার বন্যাতেও নোঙর হইয়া স্বামীকে বাঁধিয়া রাখিয়াছে। রামগতি বলিল, একটু সিদ্ধি করব নাকি? কৈলাস বলিল, বদনার ওখানে গেলে হয় না? থাক,
কাজ নেই, সিদ্ধি করো। গ্রামে সন্ধ্যার পর রাত্রি। ঝাঁপ বন্ধ করা দোকানের সামনে বাঁশের বেঞ্চিতে কাত হইয়া এমনি সময়ে বংশী বিড়ি টানে আর থাকিয়া থাকিয়া বাঁশি বাজায়। রামগতির বৈঠকখানায় মাখন একটা কালি পড়া লণ্ঠন রাখিয়া যায়। সিদ্ধির নেশায় কৈলাসের দু চোখ স্তিমিত হইয়া আসে। খানিক পরে বাড়ি ফিরিয়া কালীকে দেখার চেয়ে 1 মাস পরে পাথুরে ঘাটায় গিয়ে কালীকে বাড়ি ফিরাইয়া আনার কল্পনা কৈলাসের বেশি মনোরম বলে মনে হয়। আর ওদিকে গরুর গাড়ির মধ্যে কালী সুবলের সঙ্গে বকবক করে, তোমার জন্য বাবার কাছে মুখ দেখাবার উপায় রইল না। কিন্তু 1 মাস পরে তাকে আনতে গেলে কালী অনায়াসে আসিয়া কৈলাসকে প্রণাম করে, বলে, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো বাবা? যে গরম! কারো লজ্জা নাই। নিয়ম পালনের লজ্জা কি? পদে পদে নিয়ম